আসসালামু আলাইকুম। গত ৩ দিন ধরে আমরা জানি যে একটার পর একটা ঘটনা ঘটছে। একদম প্রান্তিক গরিব মানুষদেরকে লাখ টাকা দেয়া হবে বলে ঢাকায় শাহবাগে জড়ো করার চেষ্টা, অটো রিকশা নিয়ে বিভিন্ন জড়ো করার চেষ্টা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। এর মধ্যে অন্যতম হচ্ছে প্রাক্তন হিন্দু ধর্মের যে নেতা, উনি হিন্দুদের অধিকার নিয়ে কথা বলছিলেন এবং প্রাক্তন ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ওনাকে গ্রেপ্তার করা হলো পরশুদিন শাহজালাল বিমানবন্দর থেকে। তারপরে ওনাকে কোর্টে নেওয়া হলো। গতকালকে কোর্টে নেওয়ার পর যে ঘটনাটা ঘটেছে, ওনার যে অনুসারীরা, খুব স্বাভাবিকভাবেই অনুসারীরা তাকে ঠেকানোর চেষ্টা করবে আদালত প্রাঙ্গণে। বিভিন্ন ধরনের বিভিন্নভাবে প্রিজন ভ্যানের সামনে তারা পড়েছিলেন। আমরা খুব সাধারণভাবে বুঝতে পারি এই সাধারণ মানুষগুলোর পক্ষে শুধুমাত্র এই ভক্তি ভালোবাসা দেখানোই সম্ভব, এর বেশি কিছু কিন্তু তাদের পক্ষে সম্ভব না, এতটুকু আমরা বুঝতে পারি। তো এরপরে আরো কি ঘটনা ঘটলো? অ্যাডভোকেট সাইফুল ইসলাম মারা গেলেন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম মারা যাওয়ার পরে, মারা যেটা গেছে আমি বলবো না, হত্যাকাণ্ড করা হয়েছে। এবং অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকাণ্ড হওয়ার পরে তার জানাজায় লাখ লাখ মানুষ গিয়েছেন। সেখান থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের গাড়িতে দুর্ঘটনার শিকার হয়েছে। এটা দুর্ঘটনা কি না, ওনাদেরকে মারার চেষ্টা করা হয়েছে, এটা পরিষ্কারভাবে তদন্ত করা দরকার। যেখানে প্রায় সবাই বুঝতে পারছেন যে এখানে কিন্তু তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তো একসাথে অনেকগুলো ষড়যন্ত্র আমার কাছে খুবই ভয়ঙ্কর এবং উদ্বেগজনক মনে হয়েছে আমাদের এই দেশে। কারণ এই সরকার একসাথে কত দিক সামলাবে, এটা তো আসলে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। এমনভাবে দাঁড়িয়ে গিয়েছে যে এদিক সামলাতে গেলে ওদিকে চলে যাচ্ছে, ওদিক সামলাতে গেলে এদিকে চলে যাচ্ছে। তো এখন আমি যে ব্যাপারটাই সব কিছু মিলিয়ে আজকে এই ভিডিওতে বলতে চাই যে চিন্ময় কৃষ্ণ দাস একজন হিন্দু অধিকার নিয়ে কথা বলার একজন নেতা, ঠিক আছে, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। ওনার নামে কিন্তু মামলা হয়েছিল বেশ কিছুদিন আগে। বিএনপির একজন নেতা মামলা করেছিলেন যখন ওনারা ইসকনের পতাকা বাংলাদেশের পতাকার উপরে নিয়েছিলেন, এর জন্য রাষ্ট্র অবমাননা করার মামলা করা হয়েছিল। এটা আমরা সবাই জানি। এবং এরপর বিএনপি ওই নেতাকে কিন্তু বহিষ্কারও করেছে। আমাদের সবার কাছে মনে হয়েছে ব্যাপারটা ওখানেই চাপা পড়ে গেছে, হয়তো বা আর কিছু হবে না। কিন্তু দেখুন, এতদিন পরে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, তাহলে এতটুকু বুঝতে হবে যে আমাদের গোয়েন্দা সংস্থা আর অনেক কিছু ওনার সম্পর্কে জেনে তারপরে তাকে গ্রেপ্তার করেছে। একদম শুধু শুধু ওনাকে গ্রেপ্তার করার মতো কাজ এই সরকার এখন করবেন না। কারণ তারা জানেন যে হিন্দু সম্প্রদায় সেক্ষেত্রে ক্ষেপে যাবে, ভারত থেকে একটা চাপ আসতে পারে। আর চিন্ময় কৃষ্ণ দাসের কথা বা তিনি যে বিভিন্ন বক্তৃতা দিতেন, আমি ওটার একদম বিস্তারিত তো যাব না, উনি রাজনৈতিক বক্তৃতা দিতেন রীতিমতো। তো ওনাকে যদি গ্রেপ্তার করা হয়, অবশ্যই সেটা জেনে শুনে বুঝে নির্দিষ্ট কোনো প্রমাণের ভিত্তিতেই করা হয়েছে। তো ওনাকে গ্রেপ্তার করা হলো, ওনাকে এখন জামিন দেয়া হয়নি। তো এই জন্য সাধারণ যারা ওনার ভক্ত তারা দুঃখ পাবে, এটা ঠিক আছে। কিন্তু বিশ্বাস করুন, সবচেয়ে অবাক লাগে এবং কষ্ট লাগে যে এই চিন্ময় কৃষ্ণ দাস হিন্দু হোক যা হোক, উনি তো বাংলাদেশি, উনি তো আমাদের দেশের মানুষ। ওনার বাংলাদেশে যদি কোনো আলেম ওলামা অপরাধ করে, বাংলাদেশে যদি কোনো নেতা অপরাধ করে, তাদেরকে কি জেলে নেওয়া হয় না? তাদেরকে কি বিচার করা হয় না? তারপর যখন মিথ্যা প্রমাণিত হয় তাদেরকে ছেড়ে দেওয়া হয়, মিথ্যা প্রমাণিত না হলে তারা জেলে থাকবে। তো চিন্ময় কৃষ্ণ দাস উনি একজন হিন্দু নেতা বলেই ওনাকে গ্রেপ্তার করা যাবে না, এরকম মানসিকতা কেন আমরা বহন করি? আবার ভারত থেকে চাপ দেয়া হয়, যে হুঁশিয়ারি দেওয়া হয় রীতিমতো যে ওনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমার একটা প্রশ্ন, চিন্ময় কৃষ্ণ দাস তো ভারতীয় না, উনি তো আমাদের বাংলাদেশের মানুষ। ওনাকে যদি বিচার করা হয় সুষ্ঠুভাবে, আমাদের দেশের আদালত করবে। উনি যদি কোনো অন্যায় করে থাকে আর বিচার হবে, অন্যায় না করলে ওনাকে ছেড়ে দেওয়া হবে। সাধারণ হিন্দুরা, আমি গত দুদিনে লক্ষ্য করলাম, এমন একটা হিন্দু বন্ধু, এমন একটা হিন্দু আমি আমার ফেসবুকে পাইনি যে তার স্টোরি কিংবা তার নিউজ ফিডে এই চিন্ময় কৃষ্ণ দাসের জন্য একটি পোস্ট দেয়নি। তাকে গ্রেপ্তার কেন করা হয়েছে এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তারা পোস্ট করেছেন।
তো এই জায়গাটায় আমার কাছে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাদের ধর্মগুরু উনি কি করেছেন, উনি ভালো কি খারাপ না দেখেই যে সবাই ঢালাওভাবে পোস্ট দিলেন, এই জায়গাটা আমার একটু খারাপ লেগেছে। উনি তো অন্যায় করে থাকতে পারেন, ওনার তো ভারতের সাথে কোনো যোগসাজশ থাকতে পারে, উনি তো ভারতীয় এজেন্ট হতে পারেন, অনেক কিছু হতে পারেন। তার আগেই আমরা কেন তার অবিলম্বে মুক্তি চাইলাম? আচ্ছা ঠিক আছে, সেটা পর্যন্ত আমি মেনে নিলাম। কিন্তু এই যে এতগুলো হিন্দু বন্ধুরা, আমার ভাই বোনরা যারা চিন্ময় কৃষ্ণ দাসের জন্য এতগুলো পোস্ট দিলেন, তারা কেউ একটিবারের জন্য এই যে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট মারা গেলেন একদম খুব সুপরিকল্পিতভাবে, আমি বারবার ভিডিওটি দেখেছি, শুধু আমি না, গোয়েন্দা সংস্থারা বারবার বারবার এই ভিডিও দেখে ইতোমধ্যে বের করে ফেলেছেন যে 6 জন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের লোকেরাই কিন্তু এই অ্যাডভোকেটকে মেরেছেন। এই জন্য আমি স্পষ্টভাবে বলতে পারি সাধারণ হিন্দুরা এর ভেতরেই নেই, এবং এরা তারা কিছু জানেনই না, তারা বরং এই হত্যাকাণ্ডের সাথে এখন তাদের নাম জড়িয়ে গেল, যে ওখানে যারা যারা ছিলেন সবাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু এটা সুপরিকল্পিতভাবে এই আওয়ামী লীগ করেছে। তার মানে আমাদের দেশটাকে পুরোপুরি নস্যাৎ করার জন্য, ষড়যন্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছে যে আওয়ামী লীগ, সাথে ভারতের ইন্ধন। সেখানকার একটা সুপরিকল্পিতভাবে যে একটা মানুষ, আজকে সাইফুল ইসলাম আলিফ মারা গেলেন, তার পরিবারের আজ পুরো মানসিকভাবে তারা ভেঙে পড়েছে, তার ভাই বোন, মাত্র 3 বছরের একটা সন্তান আছে এই মানুষটার, ওনার কি দোষ ছিল? আদালত পাড়ায় সুপরিকল্পিতভাবে ওনাকে গলা কেটে, পিছন দিকে গলা কাটা হয়েছে, ওনাকে লাথি মারা হয়েছে, বিভিন্নভাবে ওনাকে মুহূর্তের মধ্যে খুন করে চলে গিয়েছেন। তারা তো 6 জন ধরা পড়লো। তবে কষ্ট একটাই লাগে যে এত কিছুর পরেও আমাদের হিন্দু ভাই বোনরা কিন্তু কেমন যেন অন্ধ একটা বিশ্বাস নিয়ে থাকেন যে ভারতই তাদেরকে বাঁচাবে, কিংবা তারা হিন্দু এই জন্য শুধু তাদের আইনই আইন, অন্য কেউ আমাদের আলেম ওলামাদের যখন ধরে নিয়ে যায়, তাদেরকে যখন দোষী বলা হয় সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের ধর্মের কাউকে সেটা বলা যাবে না। এই ব্যাপারটাই আমাকে সবচেয়ে কষ্ট দিয়েছে। সাইফুলের জন্য আপনারা একটু একটা ছোট্ট স্ট্যাটাস দিতেন, ভালো লাগতো। আপনারা চিন্ময় দাসের জন্য স্ট্যাটাসের পর স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। এর পরপরই যে ঘটনাটা ঘটলো, লাখ লাখ মানুষ দাফন করতে চট্টগ্রামে গেলেন, অনেক সুন্দরভাবেই দাফন করা হয়েছে, যদিও পরিবারের যে কষ্ট, পরিবারের যে চলে যাওয়া যে সন্তানটা, সেটা তো আর ফিরে আসবে না। সেখান থেকে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের উপরে যে হামলাটা হলো ট্রাক দিয়ে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটাও একটা পরিকল্পনা ছিল, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এবং আজকে যদি এটা সফল হতো, আমাদের দেশের কত বড় অপূরণীয় ক্ষতি হয়ে যেত একটাবার চিন্তা করেন। আমাদের সবাইকে চিন্তা করতে হবে, এই সাইফুলকে হত্যা করাটা ছিল সম্পূর্ণরূপে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা। আমি একটা কথা স্পষ্টভাবে আজকে বলতে চাই, প্রত্যেকটা মানুষ শুধু মনে রাখবেন যে আমাদের দেশের মানুষরা না অনেক ভালো। আমরা এত ঘটনা ঘটছে, এত কিছু ঘটছে, কিন্তু আমাদেরকে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারেনি এখন পর্যন্ত। এই জন্য আমি খুবই প্রাউড ফিল করি, আলহামদুলিল্লাহ, এবং ইনশাল্লাহ আমাদের সাথে এটা কেউ করতে পারবে না। সবশেষে আমি 4টা পত্রিকার 4টা হেডলাইন আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের দেশে কিভাবে বিভাজনটা এখনো রয়ে গেছে এবং কিভাবে একই ঘটনাকে মানুষ বিভিন্নভাবে বর্ণনা করছে। প্রথমেই আমি অ্যাডভোকেট সাইফুল ইসলামের মৃত্যু নিয়ে প্রথম আলোর হেডলাইনটা দেখুন। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবীকে হত্যা। খুব সুন্দরভাবে কিভাবে হত্যা, কে হত্যা এখানে কিন্তু বলা হয়নি, জাস্ট সংঘর্ষে হত্যা। এরপরে কালবেলাতে কি বলেছেন, চট্টগ্রামে পুলিশের সঙ্গে চিন্ময় অনুসারীদের সংঘর্ষ, আইনজীবী নিহত। এটা আরও সুন্দরভাবে বলা হয়েছে যে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে এরকম একটা সময়ে, খুবই আনপ্রেডিক্টেবলভাবে আইনজীবী নিহত হয়েছে। এরপরে আসুন মানব জমিন, এখানে কি বলেছে, চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় সমর্থকরা। পার্থক্যটা একবার চিন্তা করুন। এরপরে যুগান্তরে বলেছে, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে কুপিয়ে হত্যা করলো চিন্ময়ের অনুসারীরা। এই হচ্ছে আমাদের দেশের পত্রিকা। আমরা আসলে কিভাবে বিশ্বাস করব? শুধু ভিডিও ফুটেজটি দেখবেন এবং বুঝতে পারবেন যে ইতোমধ্যে 6 জন আওয়ামী লীগের
কর্মীদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সুপরিকল্পিতভাবে আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য এই আওয়ামী লীগ, এই ভারত উঠে পড়ে লেগেছে। তাই আমি বলবো হিন্দু ভাই বোনরা এবং আমরা একটু এক থাকি। আমাদেরকে এভাবে ভাবার দরকার নাই যে আমাদের নেতাকে ধরা হয়েছে মানে আমাদের দেশ মৌলবাদী হয়ে গেছে। এটা একদমই ভাবার দরকার নাই ভাই। আমাদের দেশের লাখ লাখ আলেম ওলামাদের কিন্তু সব সময় গ্রেপ্তার করা হতো এবং তারা যদি খারাপ কাজ করে, তারা যদি সত্যি জঙ্গি হবে এবং ভবিষ্যতেও গ্রেপ্তার করা হবে। যে যেমন কাজ করবে তাকে সেভাবে শাস্তি পেতে হবে, এটাই আমি বিশ্বাস করি।